আমার নাম শেফালি। আমার পড়াশোনা শেষ হওয়ার পর আমার বাবা মা আমার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। আমি আরও পড়াশোনা করতে চাইছিলাম, কিন্তু আমার বাবা মায়ের বক্তব্য ছিল যে পড়াশোনা অনেক হয়েছে, এবার বিয়ে করে নিজের ঘর বসাও এবং নিজের শ্বশুরবাড়িতে সুখে থাকো। আমরা 4 বোন আর 3 ভাই ছিলাম। আমি সবার বড় ছিলাম। আমার পর আমার অন্যান্য ভাই বোনদেরও বিয়ে হওয়ার কথা ছিল। আমার বাবা মা চাইতেন যে তারা যেন বেঁচে থাকতেই যত তাড়াতাড়ি সম্ভব তাদের সব ছেলেমেয়ের বিয়ে দিয়ে দেন, যাতে তারা এই দায়িত্ব থেকে মুক্ত হতে পারেন। বাবা মায়ের এই সিদ্ধান্তের সামনে আমি তো কিছুই করতে পারতাম না। আমি অনেক বেশি সুন্দরী ছিলাম, তাই আমার বিয়ের সম্বন্ধ প্রচুর আসত। আমি আমার সব বোনদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী ছিলাম। আমার মায়ের কথা ছিল যে কে জানে আমাদের বড় মেয়ে কার মতো হয়েছে যে ভগবান তাকে এত সুন্দরী বানিয়েছেন। আমার সৌন্দর্যের কারণেই সব জায়গা থেকে আমার জন্য সম্বন্ধ চলে আসত। আমি যেখানেই যেতাম সেখানকার লোকেরা আমার রূপের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যেত, এবং নিজের প্রশংসা শুনে আমার খুব আনন্দ হতো। এমনকি আমার নিজের বোনেরাও আমার সৌন্দর্য দেখে ঈর্ষান্বিত হতো। একদিন আমি একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে একটি ছেলে এসেছিল, তার নাম ছিল অবিনাশ। আমরা ছেলের বাড়ির তরফ থেকে গিয়েছিলাম, এবং সেই ছেলেটি বরের বন্ধু ছিল। সেই ছেলেটি বারবার একদৃষ্টিতে আমাকে দেখেই চলেছিল। তবে এটা কোনো এত বড় ব্যাপার ছিল না যে প্রথমবার কোনো ছেলে আমাকে এত একদৃষ্টে দেখছিল। আমার সৌন্দর্য দেখে তো সব ছেলেই আমাকে একদৃষ্টে দেখত। সেই বিয়েতে একদিকে মঞ্চ তৈরি করা ছিল এবং ছেলে-মেয়েরা নাচছিল, আর অন্যদিকে মঞ্চে বর কনে বসেছিল। সেই ছেলেটি তার বন্ধুর কানে যে কি বলছিল কে জানে, এবং অন্যদিকে ঘুরে সে আমাকে দেখেছিল। আমার নজর তার দিকেই ছিল। আমি বুঝতে পারছিলাম না যে কে জানে আমার চোখ বারবার তাকে কেন খুঁজছিল। ছেলেটি অনেক সুন্দর ছিল, এতে কোনো সন্দেহের ব্যাপার ছিল না, কিন্তু এখনও পর্যন্ত এর মতো কত ছেলেই যে আমার ওপর লাইন মেরেছিল, কিন্তু আজ পর্যন্ত আমি কাউকেই পাত্তা দিইনি। আমি সব ছেলেকে উপেক্ষা করে যেতাম, কারণ আমি সবার হৃদয়ের বাসনা হতে চাইতাম। আমি কোনো একজনকে পছন্দ করে শুধু তারই হতে চাইতাম না। আমি চাইতাম যে সব ছেলে চোখ তুলে শুধু আমাকেই দেখুক আর আমারই প্রশংসা করুক। এত সুন্দরী হওয়ার কিছু তো ফায়দা আমাকে ওঠাতেই হতো। অবশেষে অনুষ্ঠান শেষ হল এবং আমরা সবাই বাড়ি ফিরে এলাম। পরের দিন জানতে পারলাম যে আমার বিয়ের সম্বন্ধ এসেছে, এবং ছেলেটিও সাথে এসেছিল। আমার বাবা মা তো এমনিতেও আমার বিয়ে দেওয়ার জন্যে একেবারে প্রস্তুত হয়ে বসেছিলেন। আমি জানালা দিয়ে উঁকি মেরে বসার ঘরের ভেতরে দেখলাম, তো এটা দেখে আমার হুঁশ উড়ে গেল যে ছেলেটি অন্য কেউ নয়, বরং সেই অবিনাশ যে কাল বিয়েতে আমার সাথে দেখা করেছিল। সে আমার সৌন্দর্যের এতটাই পাগল হয়ে গিয়েছিল যে পরের দিনই আমার বাড়িতে সম্বন্ধ নিয়ে চলে এসেছিল। তার সাথে আর তো কেউ ছিল না, কেবল একটি সুন্দরী মেয়ে বসেছিল। কিন্তু অবাক করার মতো বিষয় ছিল যে এই মেয়েটিকে, এই মেয়েটিকে তো আমি ভালোভাবে চিনতাম। আমার মনে হল যে হয়তো এটি তার বোন হবে, কিন্তু কুমারী বোনের আসার কি মানে হতে পারত? এই সিদ্ধান্তগুলো তো বড়দের হয়। এই মেয়েটিকে তো কুমারী মনে হচ্ছিল, এর সাথে কোনো বাচ্চাও ছিল না। আমার মনে হল হয়তো কেবল এই 2 ভাই বোনই সম্বন্ধ নিয়ে এসেছিল। আমি জানালার দিকে উঁকি মেরেই সবকিছু ভাবছিলাম। এতক্ষণের মধ্যেই দরজা দিয়ে আমার মা বাইরে এলেন, এবং তিনি আমাকে বললেন যে তাড়াতাড়ি যাও এবং ভালোভাবে তৈরি হয়ে চলে এসো, তোমাকে ছেলের বাড়ির লোকেরা দেখতে এসেছে। আমি বললাম, মা, এই ছেলের সাথে মেয়েটিকে? আমার মা বলতে লাগলেন যে এটি মেয়ে নয়, এটি এই ছেলের বৌদি। তুমি যাও, তাড়াতাড়ি ভালোভাবে তৈরি হয়ে রান্নাঘরে চলে যাবে এবং মাথায় ওড়নার ঘোমটা দিয়ে চায়ের ট্রে হাতে নিয়ে খুব বুদ্ধিমত্তার সাথেই ভেতরে আসবে, আর কোনো ধরনের কোনো গণ্ডগোল করবে না। এই ছেলেটি খুব ভালো, তোমার বাবার খুব পছন্দ হয়েছে। আমরা চাই যে সে তোমাকে পছন্দ করে নিক এবং আমরা তোমার বিয়ে এখানেই দিয়ে দিই। আমি বুঝতে পেরেছিলাম যে আমার বাবা মাকে এই ছেলেটি খুব ভালোভাবে নিজের কথায় ভুলিয়ে নিয়েছে। তাই আমি ঘরে চলে গেলাম এবং আমি একটি সুন্দর সালোয়ার কামিজ বের করে পরে নিলাম, যাতে আমাকে আরও বেশি সুন্দরী লাগছিল। নীল রং আমার উপর শুরু থেকেই খুব মানাতো, এবং এই পোশাকেও আমাকে খুব বেশি সুন্দরী লাগছিল। তাই মায়ের কথা মতো আমি তাড়াতাড়ি তৈরি হয়ে এবং মাথায় ওড়না রেখে চায়ের ট্রে হাতে নিয়ে বসার ঘরে যেখানে অতিথিরা বসেছিল সেখানে চলে গেলাম। যেমনই আমি বসার ঘরের ভেতরে গেলাম, আমি দেখলাম যে অবিনাশের নজর আমার ওপর থেকে সরলই না।
আমি অনেক বেশি খুশি হলাম যে সত্যি সে আমার সৌন্দর্যের পাগল হয়ে গেছে, তাই তার আমাকে পাওয়ার শখ জেগে উঠেছে। কিন্তু আমার অবাক এই বিষয়ে লাগছিল যে যেই মহিলা অবিনাশের সাথে বসেছিল সে তার বৌদি ছিল। আমি তো একে তার ছোট বোন ভাবছিলাম। অবিনাশের বৌদি আমার খুব বেশি পছন্দ হলো। এভাবেই আমাদের সম্বন্ধ ঠিক হয়ে গেল। আসলে অবিনাশের বৌদির বিয়ের 10 বছর হয়েছিল যে তার স্বামীর মৃত্যু হয়ে গিয়েছিল। যখন সে 17 বছরের ছিল তখন তার বিয়ে অবিনাশের বড় দাদার সাথে দিয়ে দেওয়া হয়েছিল এবং তিনি বেশ কয়েক বছর আগেই মারা গিয়েছিলেন। এবং অবিনাশ নিজের পড়াশোনা শেষ করার পর অন্য শহরে চাকরি করা শুরু করে দিয়েছিল। সে এই শহরে থাকত না। সে মাসে 1 বা 2 দিনের জন্যই নিজের বাড়িতে চক্কর লাগিয়ে যেত এবং সে সবসময় নিজের বৌদিকে মায়ের মর্যাদা দিয়েছিল। তার বৌদি অবিনাশের সাথে কখনো কোনো ধরনের ভেদাভেদ করেনি। সে অবিনাশকে সবসময় নিজের ছেলে মানত। তার বয়স প্রায় ৪৫ বছর ছিল এবং এত বয়স হয়ে যাওয়ার পরেও সে এখনও পর্যন্ত দ্বিতীয় বিয়ে করেনি। অথচ সে যৌবনেই বিধবা হয়ে গিয়েছিল এবং তখনই সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে দ্বিতীয় বিয়ে করবে না। আপাতত আমার বিয়ে তো অবিনাশের সাথে হয়ে গেল। আমি ভেবে নিয়েছিলাম যে আমি বিয়ের পরেও এইভাবেই লোকেদের নজরের লক্ষ্য হব, কিন্তু এটা আমার ভুল ধারণা প্রমাণিত হল যখন আমি আমার যাকে দেখেছিলাম। সে নিজের দেওরের পছন্দে আমাদের বাড়িতে সম্বন্ধ নিয়ে চলে এসেছিল। তার ভরপুর যৌবনের বয়স পেরিয়ে যাওয়া সত্ত্বেও তাকে দেখে এমন লাগত যে সে এখনও যুবতী, অথচ এই বয়সের মহিলাদের তো ছেলেমেয়েরা জোয়ান হয়ে যায়। আমার বাবা মা অবিনাশের সাথে আমার বিয়ে এই জন্যও দিয়ে দিয়েছিল কারণ তার আগে পিছে কেউ ছিল না, শুধু একজন বৌদিই তো ছিল, এবং সে আমার বাড়ির লোকেদের সামনে বসে এত সুন্দরভাবে কথা বলেছিল যে তাকে দেখে আমার মা বাবার মন তার কথার ওপর ফিদা হয়ে গিয়েছিল। তাদের বক্তব্য ছিল যে যতটা সে চেহারা থেকে সুন্দরী তার চেয়ে কোথাও বেশি তার মন সুন্দর। তোমার যা তোমার খুব খেয়াল রাখবে। এই সব কিছু ভাবতে ভাবতেই আমার বিয়ে এই বাড়িতে হয়ে গেল। নিজের যাকে দেখে আমার মনে হতো যে সমস্ত যৌবন এর উপরই ভেঙে বর্ষিত হয়েছে। অবিনাশ প্রথমবার আমাকে বিয়েতে দেখেছিল। সে তার বন্ধুর বিয়েতে সামিল হবার জন্য এই শহরে এসেছিল এবং সে সেই দিন বিয়েতে নিজের বন্ধুর কানে আমার বিষয়েই বলেছিল যে সে আমাকে পছন্দ করতে শুরু করেছে এবং আমাকে তার বন্ধুকে দেখিয়ে তার থেকে আমার বিষয়ে সমস্ত তথ্য নিয়েছিল। তারপর বাড়ি যেতেই সে নিজের বৌদিকে আমার বিষয়ে বলেছিল। তার বৌদি তো এমনিতেও তার সব কথা মানত, তাই সে তার কথা মতো পরের দিনই আমাদের বাড়িতে চলে এসেছিল এবং আমাকে নিজের দেওরের খাতিরে পছন্দ করতেই সে এই বিয়ের জন্য হ্যাঁ করে দিয়েছিল। এইভাবেই আমাদের বিয়ে হয়েছিল। অবিনাশের পরিবার এবং তার বাড়ি খুব ভালো ছিল। আমার বাড়ির লোকেদের কোনো আপত্তিও হয়নি, কারণ তাদেরও অবিনাশকে ভালো লেগেছিল। নিজের সৌন্দর্যের উপর ফিদা হয়ে যাওয়া মানুষকে পেয়ে আমি খুব বেশি খুশি হয়ে গিয়েছিলাম। কিন্তু বিয়ের দিনই আমার খুশি ধুলোয় মিশে গেল, কারণ আমি অনুমান করে ফেলেছিলাম যে এই পুরো আসরে আমি নয়, বরং আমার যা নিজের সৌন্দর্য দিয়ে প্রশংসা লুটে নিয়েছে। বিয়ের দিন আমি কোণে সেজে মঞ্চে বসেছিলাম এবং আমার সব বান্ধবীরা ছবি তুলছিল। আমার বান্ধবীরা আস্তে করে আমার কানে এসে বলতে লাগল, ইয়ার শেফালি, কোণে তুমি সেজেছ, কিন্তু রূপরং তো তোমার জায়ের ওপর চড়ে আছে। সত্যি তোমার যা তো তোমার স্বামীর বৌদি নয়, বরং তার ছোট বোন মনে হচ্ছে। সবার নজর আমার জায়ের উপরই আটকে ছিল। মনেই হচ্ছিল না যে সে অবিনাশের বড় বৌদি। আমি তো আজকের আগে এত যুবতী এবং সুন্দরী মহিলা দেখিনি। নিজের বান্ধবীর কথা শুনে আমার চেহারার রাগে লাল হয়ে গেল। আমি আমার বান্ধবীকে বললাম যে ফালতু কথা বলো না, আমি কোণে আর আমার কদর কম হতে পারে না। কিন্তু আমার হৃদয়ে এই কথাটি আমি নিজেও ভালোভাবে অনুভব করে ফেলেছিলাম যে আমার থেকে কোথাও বেশি কদর আমার যা পাচ্ছিল। লোকেরা আমার থেকে বেশি আমার জায়ের সৌন্দর্যে প্রভাবিত হচ্ছিল এবং আমি এটাও ভালোভাবে জেনে গিয়েছিলাম যে আমার থেকে বেশি মনোযোগ আমার যা পাচ্ছিল। সে যেখানে যেত লোকেদের নজর তার পেছনে পেছনে থাকত। এমনকি আমার থেকে বেশি লোক তার সাথে ছবি তুলছিল এবং সেই দিন থেকেই আমার মনে নিজের জায়ের জন্য ঘৃণার আগুন জ্বলে উঠল। অবিনাশ যেহেতু শুধু কিছু দিনের জন্যই এখানে এসেছিল, নিজের বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান সম্পন্ন হয়ে যাওয়ার পর সে এখান থেকে চলে যাওয়ার কথা ছিল। অবিনাশের চাকরি কলকাতার মতো বড় শহরে ছিল এবং সে রোজগারও ভালো করত, তাই তার বাড়িতে সমস্ত আরামের জিনিস উপস্থিত ছিল। এই দিনগুলোতে সে নিজের সমস্ত সময় আমার সাথে সাথে নিজের বৌদিকেও সমানভাবেই দিয়েছিল। আমরা যেখানেই গেলাম সে নিজের বৌদিকে এক মুহূর্তের জন্য একা ছাড়েনি, বরং সে আমাদের সাথে সাথেই সব জায়গায় যাচ্ছিল। অবিনাশের নিজের বৌদির সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল।
শুনেছিলাম যে যেই দিন থেকে তার স্বামীর মৃত্যু হয়েছে সেই দিন থেকে আমার স্বামী নিজের বৌদির জন্য নিজের মনে তার কদর আরও বেশি গভীর করে নিয়েছিল এবং সে নিজের বৌদিকে আগের থেকে বেশি কদর দিতে শুরু করেছিল এবং তার খেয়াল রাখতে শুরু করেছিল। সেই দুই দেওর বৌদির মধ্যে খুব সুন্দর রসিকতা হতো এবং একে অপরকে দুজনেই খুব ভালোভাবে বুঝত। দুজনেই একে অপরের সাথে এমনভাবে থাকত যেন দুজনেই বয়সে সমান হয় এবং সেই দুজনের মধ্যে বন্ধুদের মতো কথা হতো। সেই দুজনের মাঝে এত ঘনিষ্ঠ কথা হতে দেখে আমার দ্বারা এসব কিছু সহ্য হচ্ছিল না। অবিনাশ কিছুদিন আমাদের সাথে কাটিয়ে ফিরে কলকাতা চলে গেল, কিন্তু আমার নিজের যাকে ঘৃণা হতে লাগল। আমার মনে তার জন্য ঘৃণা সেই দিন থেকেই তৈরি হয়ে গেল যেই দিন থেকে আমি তাকে প্রথমবার দেখেছিলাম এবং আমি জানতে পেরেছিলাম যে এ আমার স্বামীর বৌদি। কারণ দেওর বৌদিকে এত অনুরাগের সাথে থাকতে দেখা এসব আমার একেবারেই পছন্দ হয়নি। নিজের জায়ের ওঠা বসা, সাজ পোশাক সবকিছু আমার চোখে বিঁধতে লাগল, কারণ সে আমার সৌন্দর্যকে নিজের সামনে কম করে দিয়েছিল। সর্বোপরি আমার যা বিধবা মহিলা ছিল, তার শালীনভাবে সাজ পোশাক করা উচিত ছিল। বিধবা মহিলারা তো হালকা রঙের পোশাক পরে আর বেশি সাজগোজও করে না, কিন্তু আমার যা তো একদম কোনো নায়িকার মতো থাকত। তার বয়স প্রায় ৪০ বছরের ছিল। এত বয়সে এসেও তার সৌন্দর্যে কোনো ঘাটতি আসেনি। না তার চেহারায় কোনো দাগ ঝোপ ছিল, না কোনো ব্রণফুসকুড়ি, আর না তার চেহারায় বলি রেখা ছিল। আমার সুন্দরী হওয়ার সমস্ত অহংকার তার সামনে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, কারণ অহংকার করার জন্য আমার কাছে কিছু অবশিষ্টই ছিল না। আমি যেখানে যেতাম আমার যা আমার সাথেই থাকত এবং তার সামনে কারোর নজর আমার ওপর পড়তই না। একদিন এইভাবে কথায় কথায় আমি আমার যাকে তার বিবাহিত জীবন সম্পর্কে জিজ্ঞাসা করায় সে আমাকে বলল যে আমার বিয়ে প্রায় ১০ বা ১২ বছর আগে হয়েছিল। বিয়ের প্রায় ২ বছর পরই আমার স্বামীর মৃত্যু হয়ে গিয়েছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি এত সুন্দরী, আপনি চাইলে তো দ্বিতীয় বিয়েও করতে পারতেন। কিন্তু সে বলল যে আমি এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারতাম না। এই বাড়িতে আমার স্বামীর স্মৃতি বাস করে, তাই আমি আজ পর্যন্ত দ্বিতীয় বিয়ে করিনি। এই কথা বলতে বলতে তার চোখে জল চলে এলো এবং এটা শুনে আমার হুঁশ উড়ে গেল যে এত সুন্দরী মহিলা চাইলে তো সহজেই দ্বিতীয় বিয়ে করতে পারে। যদি সে বিধবা হয় আর তার নিজের স্বামীর মৃত্যুর এতই দুঃখ থাকে, তাহলে সে এইভাবে নিজেকে নায়িকার মতো সাজিয়ে রাখে কেন? আমার মনে হলো যে ওই মহিলা আমার সামনে নিজের স্বামীকে স্মরণ করে শুধু কাঁদার নাটক করছে। আমার মনে আমার জায়ের জন্য ঘৃণা বেড়েই চলল। বরং দিন যাওয়ার সাথে সাথে আমার জায়ের জন্য আমার মনে ঘৃণা বেড়েই চলেছিল, কম হচ্ছিল না। দিন এইভাবেই কেটে যাচ্ছিল। সবচেয়ে বেশি রাগ আমার এই কথায় আসত যখন কেউ আমার সামনে আমারই জায়ের প্রশংসা করে দিত। তখন তো আমি রাগে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতাম। আমার দাদার বিয়ে এলো, তো আমি আমার দাদার বিয়ের জন্য খুব প্রস্তুতি নিলাম এবং ২ দিন আগেই পার্লারে গিয়ে সব রকমের সার্ভিসও নিয়েছিলাম। আমি ভেবে নিয়েছিলাম যে আমি এবার আমার যাকে সৌন্দর্যে মাত দিয়েই ছাড়ব। কিন্তু এবার আবার আমি ভুল প্রমাণিত হলাম। আমি পুরোপুরি তৈরি হয়ে আমার ঘর থেকে বেরোলাম। আমি কালো রঙের শাড়ি পরেছিলাম এবং এই শাড়িটি অনেক দামি ছিল আর বড় শোরুম থেকে কিনেছিলাম। এমনকি আমি আমার সব গয়নাও পরেছিলাম। উপরন্তু খুব বিখ্যাত পার্লার থেকে মেকআপও করিয়েছিলাম এবং আমার বিশ্বাস ছিল যে আজ আমাকে সবচেয়ে বেশি সুন্দরী লাগছে। মনে মনে আমি নিজেরই প্রশংসা করতে করতে আমার যাকে জ্বালানোর জন্য তার ঘরে পৌঁছে গেলাম। যেমনই আমি আমার যাকে দেখলাম, তো আমার নজর আমার জায়ের উপর আটকে রইল। আমার তার কাছে একেবারেই আশা ছিল না যে একজন বিধবা মহিলা হয়েও আমার যা কনেদের মতো লাল রঙের লেহেঙ্গা পরেছিল এবং তাকে অনেক বেশি সুন্দরী লাগছিল। তাকে দেখে মনেই হচ্ছিল না যে সে একজন বিধবা মহিলা। কে জানে আমার যা এত বেশি সুন্দরী আর যুবতী কিভাবে দেখাতো, অথচ আমার তো সদ্য বিয়ে হয়েছিল, আমি নতুন কনে ছিলাম, আর এখন ১-২ মাসের মধ্যেই আমি এমনভাবে ভেঙে পড়েছিলাম যেন আমি অনেক বেশি অসুস্থ। আমার চোখের নিচে কালো দাগও পড়ে গিয়েছিল এবং চেহারায় ব্রণ ফুসকুড়িও বেরিয়ে এসেছিল। শ্বশুরবাড়িতে আসার পর আমার শরীরের রঙও ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আমার চেহারার উজ্জ্বলতা ঝলসে গিয়ে ম্লান হয়ে গিয়েছিল। হয়তো এই ঈর্ষারই ফল ছিল যা আমার মনে আমার যার জন্য জন্ম নিচ্ছিল।
কিন্তু আমি আমার যাকে যখনই দেখতাম তো অবাক হয়ে যেতাম। আমি একজন মহিলা হয়েও অন্য মহিলার সৌন্দর্য থেকে চোখ সরাতে পারতাম না, আর এই বিষয়টি আমাকে তার প্রতি ঈর্ষান্বিত হতে বাধ্য করেছিল। আমি না চাইতেও ঈর্ষার কারণে তাকে বলে দিলাম যে, বৌদি, অন্তত আপনি বিধবা মহিলা, এই বিষয়টির তো খেয়াল রাখবেন। বিধবা মহিলা হওয়ার পাশাপাশি আপনার বয়সও হতে শুরু করেছে, অথচ আপনার তো হালকা রঙেরই পোশাক পরা উচিত, এই ভারী এবং গাঢ় রঙের নয়। আর বিধবা মহিলাদের শাড়ি বা সালোয়ার কামিজে ঠিক মানায়, লেহেঙ্গা ইত্যাদি নয়। আপনাকে দেখে এমন মনে হচ্ছে যেন আজ আপনিই কোণে সাজতে চলেছেন। বিধবা মহিলাকে এমন পোশাক পরে যখন লোকেরা দেখে তখন নানা কথা বলতে শুরু করে। আমার কথা শুনতেই আমার জার রাগ চলে এলো এবং সে বলতে লাগলো যে, আমাকে দেখে তোমার কোথাও থেকে মনে হয় যে আমার বয়স হতে শুরু করেছে? আমি শুধুমাত্র তোমার চেয়ে সম্পর্কে বড়, আর এখনও আমি তোমার থেকে বেশি সুন্দরী আর যুবতী দেখাই। আমার যা একটি সুন্দর সোনার হার নিজের গলায় পড়েছিল, আর একটি ধূর্ত নজর আমার ওপর ফেলে সে নিজের 5 ইঞ্চির হিল ঠক ঠক করে দেখাতে দেখাতে ঘর থেকে বেরিয়ে গেল। বাধ্য হয়ে আমাকেও তার পেছনে পেছনেই বাড়িয়ে যেতে হলো, কারণ সে গাড়িতেও বসে পড়েছিল। বলার জন্য তো সে আমার যা ছিল, কিন্তু কোনো মডেলের মতো দেখত, যে ৪৫ বছর বয়সেও এমন পারফেক্ট হয়ে থাকত যে আমি তাকে দেখে অবাক হয়ে যেতাম। শুধু আমিই তাকে দেখে অবাক হতাম না, বরং দুনিয়া অবাক হতো। কারোরই তার সঠিক বয়স সম্পর্কে না তো জানা থাকত, আর না তাদের এটা জানা থাকত যে ওই মহিলা বিধবা এবং এর বিয়ের ১০ থেকে ১৫ বছর হয়ে গেছে। লোকেরা তাকে দেখে অনুমান করে নিত যে সে ২০ বা ২৫ বছরের যুবতী সুন্দরী মেয়ে, কারণ প্রথমবার যখন আমি দেখেছিলাম তো আমিও তাকে আমার স্বামীর ছোট বোনই ভেবেছিলাম। প্রায় ২ ঘন্টার পথ অতিক্রম করার পর যখন আমরা বিয়ের হলে পৌঁছালাম, তখন আমার মা আমাকে দেখে রাগে বলতে লাগল, শেফালি, তোমার দাদার বিয়ে আর তুমি সবার শেষে আসছো? কে জানে কত অতিথি তো এসে চলে গেল। আমি এক নজর আমার জায়ের দিকে দিয়ে আমার মাকে ইশারা করে বলে দিলাম যে আমার জায়ের সাজগোজ শেষ হতো তবে তো আমি বাড়ি থেকে বেরোতাম। আমার মা যেমনই আমার যাকে দেখল তো তারও চোখ ছানাবাড়া হয়ে গেল, আর সে হেসে বলতে লাগল যে, শেফালি, তোমার যাকে দেখে তো মনেই হয় না যে বিধবা মহিলা। এমন মনে হয় যেন এর তো সদ্য নতুন বিয়ে হয়েছে। একে তো তোমার চেয়েও বেশি সুন্দরী আর কম বয়সের মনে হচ্ছে। মায়ের কথা শুনে আমার আরও বেশি রাগ চলে এলো। আমার জায়ের কারণে আমার দাদার বিয়ের পুরো প্রস্তুতি আমার খারাপ হয়ে গিয়েছিল। প্রত্যেকেই তাকে দেখে অবাক হচ্ছিল আর তার প্রশংসায় আকাশ পাতাল এক করে দিচ্ছিল। কারোরই বিশ্বাসই হচ্ছিল না যে তার বিয়ের ১০ থেকে ১৫ বছর হয়ে গেছে আর সে একজন বিধবা মহিলা এবং সে আমার বড় জা, বরং সবাই এটাই ভাবছিল যে যেন সে আমার ছোট ননদ। আমি যে এত সময় ধরে আমার দাদার বিয়ের প্রস্তুতি নিচ্ছিলাম, একজনও আমাকে চোখ ভরে দেখেনি, কারণ সবার মনোযোগ তো শুধু আমার যাই নিজের দিকে টেনে নিয়েছিল এবং সবাই আমার যাকে দেখে প্রশংসার পুল বাজছিল। অনুষ্ঠানের শেষে আমার যা একটি খুব অদ্ভুত কাজ করল। সে আমার খুড়তুতো ভাইদের সাথে এমনভাবে কথায় ব্যস্ত ছিল যেন সে তাদেরকে অনেক আগে থেকে চেনে। অনেকক্ষণ পর্যন্ত তো আমি তাদের দেখতে থাকলাম, এবং যখন কথা আমার সহ্যের বাইরে চলে গেল তখন আমি তাদের কাছে গিয়ে সঙ্গে সঙ্গেই বৌদি বলে আমার যাকে ডাকলাম। আমার যার চেহারার ভাব একদম পাল্টে গেল। তার এই সুযোগে আমার এইভাবে হস্তক্ষেপ করা খুব খারাপ লাগল। আমার সব ভাইয়েরা একদম চমকে গিয়ে আমাকে দেখল আর জিজ্ঞাসা করতে লাগল যে, এ কি তোমার যা? আমি বললাম, হ্যাঁ, এ আমার যা। আমার সব খুড়তুতো ভাইয়েরা সঙ্গে সঙ্গেই অবাক হয়ে গেল। আমি আমার যাকে বললাম, বৌদি, ওদিকে আপনাকে আমার মা ডাকছে। সে আমার পেছনে পেছনে চলতে চলতে রাগে এসে বলতে লাগল, তোমার একটুও কাণ্ডজ্ঞান নেই। যখন লোকেরা নিজেদের মধ্যে কথা বলছে তখন মাঝখানে নিজের নাক গলানো উচিত নয়। আর কি দরকার সবাইকে চিৎকার করে বলার যে আমি তোমার যা? বয়সে তো তুমিও আমার থেকে কয়েক গুণ বেশি বড় মনে হও। আমার জায়ের এই কথা শুনে আমার খুব বেশি রাগ এলো। কে জানে সে এমন কি মাখত যে সে সত্যি আমার থেকে বয়সে বেশ ছোট মনে হতো। আমি ভেবে নিয়েছিলাম যে আমি তার সত্যি জেনেই ছাড়ব, কারণ বয়সের এই পর্যায়ে সে এত যুবতী আর সুন্দরী ছিল, তাই এর পেছনে কোনো না কোনো কথা তো নিশ্চয়ই ছিল। আমি দাদার বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর যখন নিজের বাড়ি পৌঁছালাম তো আমার মনে আমার জায়ের জন্যে ঘৃণার আগুন বর্ষিত হচ্ছিল। আমার স্বামী তো অন্য শহরে থেকে চাকরি করছিল, এদিকে বাড়িতে শুধুমাত্র আমার সাথে আমার যাই থাকত। এমনিতেই তো আমার জীবন খুবই ভালো এবং সুন্দর ছিল, কিন্তু যেভাবে প্রতিটি সুযোগে আমার যা আমার ভাগের প্রশংসাও কুড়িয়ে নিত, এই কথাটি আমার দ্বারা সহ্য হতো না। প্রতিটি দামি গয়না এবং পোশাক তার কাছে উপস্থিত ছিল। রোজগার করত আমার স্বামী, কিন্তু মজা তো সে পাচ্ছিল। এবং সবচেয়ে বড় কথা এই যে সে যেখানে দাঁড়াত যুবক ছেলেদের নজর তার উপর আটকে থাকত। আজও পুরো অনুষ্ঠানে সবাই আমাকে ছেড়ে তার প্রশংসা করেছিল, এবং আমার দিকে সব ছেলেরাও তাকে এমনভাবে দেখছিল যেমন কোনো যুবতী মেয়েকে দেখা হয়।
আমার স্বামী অবিনাশের আমার কাছে ফোন এলো, তো আমি জ্বলা পোড়া মেজাজে তাকেও এই কথা বলে দিলাম যে নিজের বৌদিকে বলো যে বিধবা হওয়ার পরেও তার সাজগোজ কম হয় না। বিধবা হয়ে যেভাবে সে জাঁকজমকের সাথে বাড়ি থেকে বেরোয়, আমি তাকে দেখে খুব লজ্জিত হই। আমার কথা শুনে আমার স্বামী বলতে লাগলো, হ্যাঁ, বৌদি আমাকে তার কিছু ছবি তো হোয়াটসঅ্যাপ করে দিয়েছিল। তাকে তো সত্যি খুব সুন্দরী আর কোনো কম বয়সী মেয়ে মনে হচ্ছিল। এতে কি খারাপ আছে? যদি সে ভালো দেখতে চায় তবে এটা তার অধিকার। আর বিধবা মহিলাদের কি শাস্তে ইচ্ছে করে না, নাকি তাদের থেকে সব অধিকার কেড়ে নেওয়া হয়? তোমার শেষ পর্যন্ত তার সাথে কি সমস্যা হলো? আমি তোমাকেও তো অনেক টাকা পাঠিয়েছিলাম, তাই না? তুমিও তো ভালোভাবে নিজের কেনাকাটা করতে পারতে। অবিনাশের এই কথাগুলো আমার মনে আরও বেশি আগুন লাগিয়ে দিল। আমি আমার স্বামীর সাথে আর বেশি কথা না বলেই ফোন কেটে দিলাম। আমার তার কাছ থেকে ব্যাস এতটুকু জানার ছিল যে কি কারণে আমার যা এত যুবতী আর সুন্দরী দেখাত, এবং এই সত্যি জানার জন্যই আমি কসরত শুরু করে দিলাম। পরের দিন রোজকার মতো আমার যা জরুরি কাজের কথা বলে বাড়ি থেকে বেরোতেই পেছন থেকে আমি তার ঘরের তল্লাশি নিতে শুরু করে দিলাম। আমার মনে হচ্ছিল যে সে কোনো এমন ক্রিম বা ওষুধের ব্যবহার করে যার কারণে তার চেহারা এত উজ্জ্বল হয়ে আছে। কিন্তু অনেকক্ষণ ধরে তার ঘরের তল্লাশি নেওয়ার পর আমার এমন কোনো জিনিস চোখে পড়ল না। বরং একটি ফাইল অবশ্যই পেলাম যার উপর আমার জায়ের নাম লেখা ছিল, এবং সেটা কোনো হাসপাতালের ফাইল মনে হচ্ছিল। সেই ফাইলে তারিখও প্রায় 7 বছরের পুরনো ছিল। আমার জায়ের 7 বছর আগে এমন কি হয়েছিল যার জন্য তাকে না শুধু হাসপাতালে যেতে হয়েছিল, বরং এত মোটা ফাইলও তৈরি হয়ে গিয়েছিল। এবং যেমনই আমি সেই ফাইল খুলে দেখলাম, তো সবকিছু আমার চোখের সামনে স্পষ্ট হয়ে গেল। আমার যা নিজের চেহারার প্লাস্টিক সার্জারি করিয়েছিল, এবং এই সার্জারি তার চেহারাকে পুরোপুরিভাবে পাল্টে দিয়েছিল। সে আগের থেকে অনেক বেশি সুন্দরী আর যুবতী হয়ে গিয়েছিল, এবং আরও সে অনেক চিকিৎসা নিয়েছিল, যার কারণে তার পুরো শরীরও যুবতী মেয়েদের মতো হয়ে গিয়েছিল। আর তারপর আমার আলমারিতে আমি কিছু টাকার স্লিপও পেয়ে গেলাম, যা সে একটি জিমে জমা করিয়েছিল। এবার আমি বুঝতে পারছিলাম যে সে প্রতিদিন জরুরি কাজের কথা বলে জিমে যেত, এই জন্যেই সে এত বেশি ফিট লাগত। আমার জায়ের যৌবনের রহস্য পুরোপুরিভাবে আমার হাতে চলে এসেছিল, এবং আমি এই কথা ভালোভাবে জানতাম যে তার সমস্ত যৌবন আর সৌন্দর্য শুধু সার্জারিরই ফল, না হলে আমার জাও একজন 40 বছরের প্রৌঢ়া মহিলা হতো। কিন্তু আমার জায়ের লক্ষ লক্ষ টাকা খরচ করে সার্জারি করানোর কি দরকার পড়েছিল, এই কথা আমি বুঝতে পারছিলাম না। আমার স্বামী কত বছর ধরে নিজের বাড়ি থেকে দূরে থেকে কঠোর পরিশ্রমের টাকা রোজগার করছিল, আর আমার যা এখানে এই সব কাজে তার টাকা নষ্ট করছিল। এই কথা আমার মাথায় আসতেই আমার মন জ্বলে গেল, আর এই আগুনে কিছু সময়ের মধ্যেই হাওয়াও লেগে গেল যখন আমি নিজে আমার যাকে একটি যুবক ছেলের সাথে বাড়ি ফিরতে দেখলাম। আমি জানালা দিয়ে বাইরের দিকেই দেখছিলাম। একটি সুন্দর ছেলে আমার যাকে বাড়ির দরজা পর্যন্ত ছেড়ে দিয়ে গিয়েছিল। আমার যা ভেতরে এলো, তো আমি তাকে প্রশ্ন করলাম যে আপনি কার সাথে এসেছেন। তো সে বলতে লাগল যে তুমি আমার দেওরানী, আর দেওরানী হয়েই থাকো, বেশি আমার গুপ্তচর বৃত্তি করার দরকার নেই, না হলে তোমার স্বামীর কাছে তোমার নামে নালিশ করে তোমাকে তোমার বাপের বাড়ি পাঠিয়ে দেব। সে সবসময় আমাকে এই হুমকি দিয়ে চুপ করিয়ে দিত, কারণ সে জানত যে এই বাড়িতে আমার চেয়ে আমার স্বামী তার কথা বেশি মানে। আমার স্বামী সবসময় আমার জায়েরই পক্ষ নিত। আমি জানতাম সে থাকতে কখনো আমার স্বামী আমাকে কদর করবে না, কারণ সে বিধবা হয়ে আমার স্বামীর বাড়ির খেয়াল রাখার জন্য বিয়ে করেনি। কিন্তু আমি চুপ থাকার মতো ছিলাম না, কারণ আমাদের সম্মানে দাগ লাগছিল, আর এই দাগ অন্য কারো কারণে নয়, বরং আমার জায়ের কারণেই লাগছিল। তাই আমি আমার স্বামীকে পরিষ্কার কথায় বলে দিলাম যে আপনার বৌদির সুন্দরী দেখানোর খুব শখ আছে, আর এই জন্যই সে নিজের প্লাস্টিক সার্জারি করিয়েছে। আমার কথা শুনে অবিনাশ হতবাক হয়ে গেল আর বলতে লাগল, কেন ফালতু বকতে থাকো? আমার বৌদি শুরু থেকেই এত সুন্দরী আর যুবতী দেখায়, তার সার্জারির কি দরকার? তুমি তাকে ঈর্ষা করা বন্ধ করে দাও, তাহলে সব সমস্যা নিজে থেকেই শেষ হয়ে যাবে। অবিনাশের কথাই তো আমি অবাক হয়ে গেলাম যে সে কেমন দেওর ছিল যে নিজের বৌদি সম্পর্কে কিছুই জানত না। আমি অবিনাশকে বললাম যে আমি সত্যি বলছি, কিন্তু অবিনাশ আমার কোনো কথায় বিশ্বাস না করেই ফোন কেটে দিল। সেই দিনের পর থেকে আমি আমার জায়ের গুপ্তচর বৃত্তি করতে শুরু করে দিলাম। যখনই সে বাড়ি থেকে বেরোত, তখন আমি তার ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকতাম, আর প্রতিদিন ফেরার সময় তাকে একটি যুবক ছেলে বাড়িতে ছেড়ে দিয়ে যেত। কখনো কখনো তো আমি অবাক হতাম যে সে নিজের স্বামীর মারা যাওয়ার সুযোগ নিচ্ছে আর এত জঘন্য কাজ করছে। আমার স্বামী যে এটা দেখাতে চায় যে নিজের স্বামীর স্মৃতিতে সে দ্বিতীয় বিয়ে করতে পারে না, আর সে তার পেছনে ছেলেদের সাথে সম্পর্ক চালাচ্ছে যাতে সে নিজের দেওরের নজরে ভালো থাকতে পারে।
আমার স্বামীর নিজের বৌদির ওপর খুব ভরসা ছিল, আর সে অবিনাশের পেছনে এত জঘন্য কাজ করছিল। আর তারপর এক রাতে আমার ওপর আকাশ ভেঙে পড়ল। যখন রাতের অন্ধকারে আমি কোনো কাজের জন্য আমার ঘর থেকে বেরোলাম, তখন আমি আমার জায়ের ঘর থেকে কিছু আওয়াজ আসতে শুনলাম। আমাকে সেই আওয়াজ চমকে দিল। আমাদের বাড়িতে তো শুধু আমার জা আর আমি ছাড়া কেউ থাকত না। কিন্তু রাতের এই সময়ে আমার জায়ের ঘর থেকে কোনো ছেলের কথা বলার আওয়াজ আসছিল। আমি পা টিপে টিপে আমার জায়ের ঘর পর্যন্ত পৌঁছালাম, তো আমার হুঁশ উড়ে গেল। কারণ আমার জা একটি ছেলের সাথে নিজের ঘরে উপস্থিত ছিল। আর কে জানে তারা দুজন কি ধরনের কথায় ব্যস্ত ছিল, যে তাদের এই কথার হুঁশ পর্যন্ত ছিল না যে আমি তাদের কথা কান লাগিয়ে শুনছি। আমি মনোযোগ দিয়ে তাদের কথা শোনার চেষ্টা করলাম, তো আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমার যা বলছিল যে অবিনাশ এখনও এই সম্পর্কে কিছু জানে না, আর না আমি চাই যে তার আমাদের দেখা করার ব্যাপারে কোনো খবর হোক। সে ফালি লাখো চেষ্টাও করে নিক, সে অবিনাশকে কখনো আমার বিরুদ্ধে দাঁড় করাতে পারবে না। কারণ অবিনাশ আমাকে খুব সম্মান করে, আর তার জন্য আমিই সবকিছু। সেই ছেলেটি আমার জায়ের হাত ধরেছিল আর তাকে চুমু খাচ্ছিল। সে বলতে লাগল, আমি আপনাকে খুব ভালোবাসি, আর আমি চাই যে আপনি আপনার বাকি জীবন আমার সাথে কাটান, আমার বাড়িতে থেকে আমার সাথে। কিন্তু যদি তুমি তোমার দেওর আর দেওরানিকে ছাড়তে না চাও, তাহলে আমি তোমার অনুভূতির কদর করি, কিন্তু তুমি আমার সাথে মেলামেশা আর কথাবার্তা বন্ধ করো না। সেই ছেলেটি তো আবেগে হারিয়ে গিয়েছিল, কে জানে সে কি বলছিল, কিন্তু আমি নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে ভুলে গেলাম। আমি খুব কষ্টে আমার জায়ের ঘর থেকে আমার ঘর পর্যন্ত দূরত্ব অতিক্রম করলাম, আর আমি মাথা ঘুরে বিছানায় শুয়ে পড়লাম। আমি ভাবতেও পারছিলাম না যে আমার যা এই জন্যই যুবতী আর সুন্দরী দেখাতে চায়, কারণ তাকে এইভাবে ছেলেদের সাথে সম্পর্ক তৈরি করতে হতো। সেই ছেলেটির বয়স প্রায় 18 বছরের মতো ছিল, আর আমার যা তার ব্যবহার করছিল। আমি ভাবলাম যে আমি আমার জায়ের সত্যি যে কোনো মূল্যে সবার সামনে এনেই ছাড়ব। আমার মাথায় এলো যে সবার প্রথমে তো আমাকে আমার স্বামীকে ফোন করে সবকিছু বলে দেওয়া উচিত, কিন্তু তারপর সাথেই এই চিন্তাও এলো যে কিছুক্ষণ আগে আমার যা যেই কথা বলেছিল তা একেবারে ঠিক ছিল। অবিনাশ কখনোই আমার কথায় বিশ্বাস করবে না, তার নজরে তো তার বৌদিই ভদ্র আর সম্মানীয় মহিলা ছিল। অনেক ভেবেচিন্তে আমার জায়ের রহস্য খোলার জন্য আমি একটি নতুন উপায় খুঁজে বের করলাম, আর অবিনাশকে ফোন করে তাকে বলে দিলাম যে বৌদির শরীর হঠাৎ খুব বেশি খারাপ হয়ে গেছে। ডাক্তার তার অনেকগুলো টেস্ট করিয়েছে, আর তার যা কিছু হতে পারে, কিন্তু বৌদি চায় না যে আমি এই খবর আপনাকে দিই। আপনি কিছুদিনের জন্য চুপচাপ বাড়িতে ফিরে আসুন। নিজের বৌদির অসুস্থতার কথা শুনে অবিনাশের হুঁশ উড়ে গেল, আর সে বলতে লাগল যে তুমি চিন্তা করো না, আমি কাল রাতের মধ্যেই বাড়ি ফিরে আসছি। বৌদিকে এই ব্যাপারে কিছু বলো না, আমি ওখানে এসে নিজে তার সাথে দেখা করে নেব, আর তারপর সব কিছু ঠিক হয়ে যাবে। আমি আমার ভাগের চাল চেলে দিয়েছিলাম, কারণ এটাই একটিমাত্র উপায় ছিল যা ব্যবহার করে আমি আমার জায়ের সত্যি আমার স্বামীর সামনে আনতে পারতাম, আর সেই ছেলেটিও আমার জায়ের বাস্তব রূপ সম্পর্কে জানতে পেরে যেত। যখন আমার স্বামীও নিজের বৌদির বাস্তবতা সম্পর্কে জানতে পারত, তো সে নিজের বৌদির ওপর ভরসা করা বন্ধ করে দিত। পরের দিন রাত ৮টার মধ্যে আমার স্বামী ফিরে এলো। আমি তাকে চুপচাপ আমার ঘরে এনে বসিয়ে দিলাম, আর জায়ের ঘরে এই বলে যেতে দিলাম না যে সে এখন ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। আমার সঠিক সময় আসার অপেক্ষা ছিল। আমি জানতাম যে সেই ছেলেটি রাতে আমার জায়ের সাথে দেখা করার জন্য নিশ্চয়ই আসবে, আর যেমনই রাত ১টা বেজে গেল, তো আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে সেই ছেলেটি তার সাথে দেখা করার জন্য তার ঘরে চলে গেছে। আমি অবিনাশকে বললাম যে বৌদির জাগার সময় হয়ে গেছে, চলো তার ঘরে যাই। আমি মনে মনে খুব খুশি হচ্ছিলাম, কারণ আজ শুধু আমার জার সত্যি খুলতে চলেছে তা নয়, বরং হয়তো চিরকানের জন্য আমার জায়ের হাত থেকেও আমি নিষ্কৃতি পেয়ে যাব, আর আমার স্বামীও এই কথা বিশ্বাস করে নেবে যে আমার যা তার কষ্টের রোজগারকে কিভাবে নষ্ট করেছে। যেমনই আমি আর অবিনাশ দরজা খুলেই ঘরের ভেতরে প্রবেশ করলাম, আমার জায়ের আমাদের দেখেই হুঁশ উড়ে গেল, কারণ সে সেই ছেলেটির সাথে বসেছিল, আর সেই ছেলেটি তার কাঁধে মাথা এলিয়ে বসেছিল। কিছুক্ষণ পর্যন্ত তো অবিনাশ নির্বাক হয়ে রইল, আর তারপর বলতে লাগল, বৌদি এইসব কি, আর এই ছেলেটি এখানে কি করছে? আপনি কি জানেন না যে আমি একে ঘৃণা করি, আর আপনি এখনও এর সাথে সম্পর্কে আছেন? এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। কি তার বৌদির আগে থেকেই এই ছেলেটির সাথে সম্পর্ক ছিল? আর কি অবিনাশ আগে থেকেই এই কথা জানত? অবিনাশের বৌদির চোখে জল চলে এলো, আর সে বলতে লাগল, আমি কি করব, আমার এর সাথে রক্তের সম্পর্ক আছে,
আমার বাবা মা তো নেই, একেই তো আমার এই পৃথিবীতে আপন, বাকি আমার কেউ নেই, আমি কিভাবে এর থেকে মুখ ফিরিয়ে নিতে পারি? আমার স্বামী নিজের বৌদির চোখে জল দেখে চুপ হয়ে গেল, আর সে বলতে লাগল যে ঠিক আছে, যদি আপনি এর সাথে দেখা করতে চান তো করতে পারেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার পেছনে যখন আমি বাড়িতে উপস্থিত আছি তখন আপনার একে ডাকার কোনো দরকার নেই, কারণ আমি এর মুখ পর্যন্ত দেখতে চাই না। দেওর বৌদির মধ্যে হওয়া কথাবার্তা তো আমাকে অবাক করে দিল। সেই ছেলেটি আমার জায়ের ছোট ভাই ছিল। অবিনাশ আমাকে এত অবাক হতে দেখে বলতে লাগল যে আসলে এই ছেলেটি বৌদির ছোট ভাই। প্রায় 5 বছর আগে একে আমি আমার সাথে কলকাতায় নিয়ে গিয়েছিলাম, আর সেখানে আমি এর পড়াশোনার খরচও চালাচ্ছিলাম, এটা ভেবে যে এর বাবা মা নেই আর এ আমার বৌদির ছোট ভাই, তাই এ আমার জন্যেও ভাইয়ের মতোই হল। আমি এর ওপর খুব ভরসা করতাম। আমি এর ওখানেই স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলাম, আর এ আমার সাথে আমারই ফ্ল্যাটে থাকত। সে সেখানে বাচ্চা হওয়ার ফায়দা উঠিয়েছিল, আর যেই বিল্ডিংয়ে আমরা থাকতাম সেখানকার লোকেদের বাড়িতে চুরি করতে শুরু করেছিল। আমি খুব সম্মানীয় মানুষ, লোকেদের তো এটাই মনে হতো যে এ আমার নিজের ভাই, তাই লোকেরা আমাকে সেখানে চোরের ভাই বলে ডাকতে শুরু করে দিয়েছিল। আমি তাদের এই শব্দ বুঝতে পারতাম না যে সেই লোকেরা কি বলতে চায়। যখন বেশ কয়েকদিন এইভাবেই কেটে গেল, তো আমি দেখলাম যে এক ব্যক্তি একে চুরির অভিযোগে পুলিশের হাতে তুলে দিল। অনেক কষ্টে আমি একে বাঁচিয়েছিলাম, এর কারণে আমার সেখানে খুব অপমান হয়েছিল, আর তো আর আমি কারোর সাথে চোখ মেলানোর যোগ্য বেঁচে ছিলাম না। লোকেরা এর পাশাপাশি আমারও খুব অপমান করতে শুরু করে দিয়েছিল। আমার কাছে একটাই উপায় ছিল যে আমাকে ওই ফ্ল্যাট খালি করতে হতো। ওই ফ্ল্যাট আমাকে আমার কোম্পানির লোকেরা দিয়েছিল, কিন্তু ওই বিল্ডিংয়ে আমার খুব বেশি অপমান হয়ে গিয়েছিল, তাই আমাকে ওই ফ্ল্যাট খালিই করতে হলো। আমি ওই ফ্ল্যাট খালি করে দিলাম, আর তারপর আমি ভাড়ার ফ্ল্যাটে থাকতে লাগলাম। এর কাজকর্ম থেকে বিরক্ত হয়ে আমি একে এখানে বৌদির কাছে ছেড়ে দিয়ে গেলাম, আর বৌদিকে বলে দিলাম যে আমি একে খুব বেশি ঘৃণা করি, আমি এর মুখ দেখতে চাই না। যদি এর এই রকম কাজকর্মই থাকে তাহলে এ আমাদের বাড়িতে থাকতে পারবে না, কারণ এর কারণে আমাকে খুব লজ্জার সম্মুখীন হতে হয়েছে। যদি একে আমি কোথাও দেখতে পেয়ে যাই তাহলে আমি একে প্রাণে মেরে ফেলব। বৌদি, এ খুব বকে গেছে, একে আপনি হোস্টেলে পাঠিয়ে দিন। বৌদি আমার কাছে তার তরফ থেকে ক্ষমা চাইল, আর তাকে হোস্টেলে পাঠিয়ে দিল। সে হোস্টেলেও ঠিকমতো পড়াশোনা করেনি, তো স্কুলের লোকেরা তাকে 3 বার ফেল হওয়ার কারণে স্কুল থেকে বের করে দিল। এখন এ লুকিয়ে লুকিয়ে আমার বৌদির সাথে দেখা করে, তাকে নিজের সাথে নিজের বাবা মায়ের বাড়িতে রাখতে চায়, যাতে বৌদি এর খেয়াল রাখতে পারে, কারণ এ বৌদির ছোট আর আদরের ভাই। এই কারণে বৌদি একে কিছু বলে না। হয়তো বৌদির আদর ভালোবাসা একে বকে গিয়েছে, আর এটাই কারণ যে এর এত সব ভুল হওয়া সত্ত্বেও বৌদির মন এখনও তার কথাই গলে যায়। সে তার নিজের ভাই, তাই সে তার সাথে লুকিয়ে দেখা করে। বৌদি জানে যে আমি তাকে ভীষণ ঘৃণা করি, তাই তার এই বাড়িতে আসা বন্ধ। বৌদি হয়তো ভেবেছিল যে যদি তুমি এই ব্যাপারে জানতে পারো যে এ এই বাড়িতে আসে তাহলে তুমি আমাকে বলে দেবে, আর যদি আমি এর ব্যাপারে জানতে পারি তাহলে আমি তাকে এই বাড়িতে আসতে দেব না। আমি তোমাকে এই কথা এই জন্য বলিনি, কারণ আমার মনে হয়নি যে এই কথাটি এত গুরুত্বপূর্ণ যে তোমাকে বলা উচিত। নিজের স্বামীর কথা শোনার পর আমি অবাক হয়ে গেলাম। আমার স্বামী নিজের ঘরে চলে গেল, আর ওদিকে আমার যা নিজের ঘরে বসে তার ভাইকে জড়িয়ে ধরে কাঁদছিল, আর তার ভাই তার কাছে ক্ষমা চাইছিল। আমি আমার জায়ের কাছে চলে গেলাম, তো সে আমাকে বলল যে 7 বছর আগে তার চেহারা কোনো দুর্ঘটনার কারণে পুরোপুরিভাবে পুড়ে গিয়েছিল, আর তাকে প্লাস্টিক সার্জারি করাতে হয়েছিল। সে সুন্দরী দেখার জন্য নয়, বরং নিজের চেহারাকে ঠিক করানোর জন্য করিয়েছিল। আর এই কথাটিকে আমার থেকে সে এই জন্য লুকিয়েছিল কারণ সে এখনও পর্যন্ত এই কথা নিজের দেওরকেও বলেনি। সে অভিনাশকে নিজের কোনো সমস্যা সম্পর্কে এই ভেবে বলতো না যে সে এত দূরে থাকে, যদি সে তার সমস্যা শোনে তাহলে চিন্তিত হয়ে পড়বে। আজ সমস্ত সত্যি আমার সামনে খুলে এলো, কিন্তু সত্যি সেটা ছিল না যা দেখা যাচ্ছিল। আমি প্রতিটি কথাকে নিজের ইচ্ছায় এবং নিজের মতো করে জুড়ে গল্প বানিয়ে দিয়েছিলাম।
অথচ আসল গল্প তো একেবারেই আলাদা ছিল। সেই ছেলেটি আমার জায়ের ছোট ভাই ছিল। আমার জায়ের এই পৃথিবীতে কেউ নেই, তাই সে নিজের ভাইয়ের খারাপ কাজের পরেও তাকে ভালোবাসত। আমার জায়ের চেহারা নষ্ট হয়ে গিয়েছিল, তাই সে প্লাস্টিক সার্জারি করিয়েছিল। আর একজন আমি ছিলাম যে তার সৌন্দর্যের পেছনেই পড়ে গিয়েছিলাম, আর তার ওপর আমি তাকে সন্দেহও করেছিলাম। অথচ সেই ছেলেটি তার অন্য কেউ নয়, বরং নিজের আপন ভাই ছিল। এটা তো অনেক বড় পাপ করে ফেলেছিলাম। আমি যে ভাই বোনের সম্পর্কের উপর অপবাদ দেবার কথা ভেবে নিয়েছিলাম, আমার দ্বারা এটা কি হয়ে গিয়েছিল যে যাকে ভালোবাসা যায় তাকে শুধু শান্তি আর খুশিই দেওয়া হয়, আর আমিও নিজের জায়ের সাথে একটি ভালো সম্পর্ক তৈরি করে নিজের স্বামীকে শান্তি দিতে পারতাম। আমি অবিনাশকে কথা দিলাম যে আজকের পর আমি কখনো তার বৌদির নামে তার কাছে নালিশ করব না, আর তাকে ঈর্ষাও করব না, কারণ সে বেচারি তো পুরোপুরিভাবে পুড়ে যাওয়ার পর সার্জারি করাতে বাধ্য হয়েছিল, আর সে নিজের ভাইকেও ছাড়তে পারত না। আমার যা নিজের ভাইকে বলে দিয়েছিল যে যদি তোমার আমার ভালোবাসা আর সঙ্গের দরকার হয় তাহলে তোমাকে এই খারাপ কাজগুলো ছাড়তে হবে, আর আমাকে কথা দিতে হবে যে তুমি সৎ পথে চলবে। তার ভাই তাকে কথা দিল এবং সে সেই দিনের পর কখনো কোনো খারাপ কাজ করল না। আমার স্বামীও তার ভালো দিকগুলো দেখে তাকে ক্ষমা করে দিল, আর এখন সে শুধু আমার জায়েরই ভাই নয়, বরং আমারও ভাই হয়ে গেল। আমরা দুজনেই তাকে খুব ভালোবাসি, আর সে এখন পুরোপুরিভাবে শুধরে গেছে, আর আমরা দুই যা একে অপরের সাথে খুব ভালোবাসা আর স্নেহের সাথে থাকি।